ঠিক আছে। তো আমরা ক্লাসটা স্টার্ট করলাম। ওকে। তো আমরা আজকে বেসিক্যালি পড়বো সিরিজ অ্যান্ড প্যারালাল কনফিগারেশন। সো উই অলরেডি নো অ্যাবাউট রেজিস্টার। যে রেজ আমরা এটা একটা আইডিয়া নিয়েছিলাম যে আমাদের যখন কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার ট্রাই করে তখন আসলে কি হয়। আহ, ওই এলিমেন্টের ভিতরে কলিশন হয়, তাই না? আচ্ছা, আমরা তাহলে একটু হালকা করে ড্র করি যে আমরা এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ একটা কন্ডাক্টর চিন্তা করছিলাম, যে এর ভিতর দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করতেছিল। তো দেখা যাচ্ছিল যে আমাদের চার্জ বা ইলেকট্রন বেসিক্যালি স্ট্রেট লাইনে ফ্লো করতে পারছিল না, যে আমাদের গিয়ে কলিশন হচ্ছিল, তারপর ওর ডিরেকশন চেঞ্জ করছিল। তো প্রতিবার কলিশনে কি হচ্ছে, এনার্জি লুজ করতেছে, তাই না? তো আমরা বলতে পারি তাহলে ওখানে কি হচ্ছে, কিছুটা বাধা পাচ্ছে। তো যেই প্রপার্টির কারণে এই ঘটনাটা ঘটতেছে, এলিমেন্টের যে প্রপার্টির কারণে এই ঘটনাটা ঘটতেছে, সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স আমাদের ম্যাটেরিয়ালস গুলোর একটা প্রপার্টি, যে প্রপার্টির কারণে আসলে কি হয়, যে আমাদের ওই এলিমেন্টের মধ্য দিয়ে কারেন্ট বা চার্জ ফ্লো করার টাইমে বাধা পায়। আর এই এলিমেন্টটাকে আমরা বলি রেজিস্টর। ঠিক আছে, তাহলে রেজিস্টর আমাদের এলিমেন্টটা। ওকে। তাহলে এই জিনিসটা একটু মাথা রাখবেন যে যখন আমি রেজিস্টর বলবো, রেজিস্টর মানে ওই এলিমেন্টটা, আর রেজিস্ট্যান্স এলিমেন্টটা ওই প্রপার্টিটা। ঠিক আছে। তো আর আমরা এমনিতে সার্কিটে একটা রেজিস্টর কিভাবে আঁকি, সার্কিটে একটা রেজিস্টর আঁকি এইভাবে। তো আমরা বেসিক্যালি যেটা করতে চাই এখন সেটা রেজিস্টরের যে প্রপার্টিটার কথা আমরা বললাম, যে রেজিস্ট্যান্স, আমরা এই রেজিস্ট্যান্সটাকে কোয়ান্টিফাই করতে চাই। কোয়ান্টিফাই করতে চাই, দ্যাট মিনস আমরা ওই রেজিস্ট্যান্সটা মেজার করতে চাই যে ওর ভ্যালু কত। তো কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু মেজার করা যায়? তো এটা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা যদি আমাদের ওইভাবে লাগবে না, আমরা জাস্ট একটু নর্মাল আইডিয়া নিই। তো ধরেন এখানে যে আমরা রেজিস্টারটা দেখাচ্ছি, একটা সিলিন্ড্রিক্যাল শেপ একটা রেজিস্টার ছিল, তাই না? তো একটা সিলিন্ডার আমি যদি দুই সাইড দেখি, আর কি সাইড থেকে দেখি, তো দুই সাইড কি স্কোয়ার, সরি স্কোয়ার বলছি, সার্কুলার শেপ, তাই না? তো এগুলাকে আমরা বলি ক্রস সেকশন। তো ক্রস সেকশনের ধরেন এরিয়া এ, আর আমরা যে রেজিস্টারটা নিয়েছি এই রেজিস্টারের লেন্থ ধরেন এল। যে রেজিস্টারটা যে নিলাম এই রেজিস্টারটার লেন্থ এল। তাহলে আমরা বলি যে ওই রেজিস্ট্যান্সটার ভ্যালু আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। এল লেন্থ, এ ক্রস সেকশনাল এরিয়া। তো রো জিনিসটা কি? রো জিনিসটা ধরেন আপনি সেম ক্রস সেকশনাল এরিয়া এবং সেম লেন্থের একটা অ্যালুমিনিয়ামের একটা কন্ডাক্টর নিলেন, আর কপারের একটা কন্ডাক্টর নিলেন, বা তার চিন্তা করেন নর্মালি, যে একটা কপারের তার নিলেন আর একটা অ্যালুমিনিয়ামের তার নিলেন। হ্যাঁ, সেম লেন্থ, সেম ক্রস সেকশনাল এরিয়া, বাট দেখবেন যে দুইটার রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সেম না। ঠিক আছে। তার মানে আমার রেজিস্ট্যান্স কত হবে, এটা আসলে লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়ার সাথে সাথে আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা মেটেরিয়ালটা কি দিয়ে বানানো। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা টেম্পারেচার। রেজিস্ট্যান্স আসলে টেম্পারেচারের উপর অনেক বেশি ডিপেন্ড করে। তো এই যে দুইটা ডিপেন্ডেন্সি, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্সি এন্ড আমাদের টেম্পারেচার উপর ডিপেন্ডেন্সি, এই দুইটা ডিপেন্ডেন্সি আমরা আরেকটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। এখানে যে রো দ্বারা যেটা আঁকা। ওকে। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সের ইউনিট, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। তো এটাকে আমরা ইন শর্ট একটা গ্রিক লেটার দিয়ে লিখি এরকম। হ্যাঁ। তো রেজিস্টিভিটিরও ইউনিট আছে, রেজিস্টিভিটির ইউনিট ওহম মিটার। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে যে আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট ওহম। আচ্ছা। তো রেজিস্ট্যান্স জিনিসটা তাহলে কি, এখানে একটু মনে করে দিই, রেজিস্ট্যান্স সেই প্রপার্টি, যে প্রপার্টির কারণে কোনো এলিমেন্টের মধ্যে দিয়ে চার্জ বা ইলেকট্রন বা কারেন্ট যাওয়ার সময় কি হয়, বাধা পায়। হ্যাঁ। তো সেটাকে আমরা কি করছি, কোয়ান্টিফাই করতেছি। তো রেজিস্ট্যান্সের যে ইনভার্স যে টার্মটা, মানে রেজিস্ট্যান্সকে আমরা আর দ্বারা ডিনোট করি। তো রেজিস্ট্যান্সের যে ইনভার্স টার্মটা 1/r, এটাকে বলা হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে রেজিস্ট্যান্স কি বোঝায়, যে কি পরিমাণ বাধা দিচ্ছে। তাহলে এর উল্টাটা কি হবে, কন্ডাক্টেন্স কতটুকু ইজিলি পাস করতে দিচ্ছে। কন্ডাক্টেন্সকে জি দ্বারা ডিনোট করা হয়। তো জি 1/r। ওকে। তো এইটার ইউনিট কি, ইউনিট সিমেন্স, এস দ্বারা লেখা, অথবা ওহমের উল্টা। তো এটাকে লেখা এমএইচও বা এরকম কিছু একটা। তো এটা আসলে ওইভাবে ইউজ করা হয় না, সিমেন্সই মনে করতে পারে। আর ইনফ্যাক্ট আমাদের কন্ডাক্টেন্স সম্পর্কে একটু আইডিয়া থাকলেই হবে, আমরা খুব বেশি একটা কন্ডাক্টেন্স ইউজ করবো না। তো আমরা
এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বলতে পারেন যে আহ, যার একটু হইলেও ইলেকট্রিসিটি বা সার্কিট নিয়ে আইডিয়া আছে, সে হচ্ছে একটা ল জানে, সেটা হচ্ছে ওহমস ল। ওকে, তো ওহমস ল জিনিসটা কি? তো ওহমস ল জিনিসটা বোঝার আগে আমরা ওয়ার্ল্ডের খুবই কমন একটা রুলস হচ্ছে দেখবো। সেটা হচ্ছে যে ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ। আচ্ছা, কজ হচ্ছে কি? কোন একটা রিজন, কোন একটা ঘটনা ঘটার যে রিজন, ঘটনাটা হচ্ছে ইফেক্ট আর কজটা হচ্ছে রিজন। তো খুবই কমন একটা প্যাটার্ন আমরা ওয়ার্ল্ডে ফলো করি, মানে ফলো করলে আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে ইফেক্ট আর কজ এই দুটো হচ্ছে প্রপোর্শনাল। যেমন আমরা আমাদের আশেপাশে একটা এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি, আপনার হচ্ছে রাবারের কথা যদি চিন্তা করেন, বা মেয়েদের ক্ষেত্রে যদি হেয়ার ব্যান্ডের কথা চিন্তা করেন, বা কাগজ বাঁধার জন্য আমরা যে রাবার ইউজ করি, রাবার হচ্ছে আপনি টেনে যত লম্বা করবেন আপনার মনে হবে যে হাতে তত বাধা পাচ্ছে, বেশি লাগতেছে। ওকে, তাহলে এখানে ইফেক্টটা কি? আপনার হাতে হচ্ছে বাধা, ব্যথা পাওয়া। আর কজটা কি? লম্বা করা, আপনি ব্যান্ডটা যত লম্বা করতেছেন, তো যত লম্বা করতেছেন তত বেশি হাতে ব্যথা লাগতেছে। তো এখানে হচ্ছে ইফেক্ট আর কজের মধ্যে একটা বলতে পারেন যে প্রপোর্শনাল সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা হচ্ছে সেম রেশিওতে বাড়তেছে। তো আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিটের পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা একটা মোটামুটি আইডিয়া নিয়েছি যে ধরেন আমার একটা রেজিস্টর আছে। তো আমি চাই যে এই রেজিস্টরটা দিয়ে কারেন্ট হচ্ছে ফ্লো করুক। তাহলে আমরা কি করব? আমাদের কারেন্ট ফ্লো করাইতে হলে এই রেজিস্টরের দুই টার্মিনালে একটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ক্রিয়েট করতে হবে। তাহলে ধরেন আমি কি করলাম, সাপ্লাই দিয়ে বা ব্যাটারি দিয়ে এই দুই টার্মিনালের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করলাম। ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করলে কি হবে, এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। ওকে, সো তাহলে এখানে কজ কোনটা? কজ হচ্ছে আমি যে ভোল্টেজ ডিফারেন্সটা সাপ্লাই দিলাম। ইফেক্ট কোনটা? ইফেক্ট হচ্ছে কারেন্ট। সো খুবই কমন একটা রিলেশনশিপ আমরা হচ্ছে বিল্ড করতে পারি যে আই ইজ প্রপোর্শনাল টু ভি, ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ। তো আর আমাদের যখন এই প্রপোর্শনালিটি সাইনটা উঠাই দিই তখন কি আসে? একটা কনস্ট্যান্ট আসে, তাই না? তো এটা নিয়ে ইন ডিটেলস আমরা যাবো না। তো অনেক সময় আমরা দেখবো যে আসলে আমাদের হচ্ছে যে এই যে প্রপোর্শনালিটি সাইনটা যখন আমরা উঠাই দিব, যে কনস্ট্যান্টটা আসে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে এরকম কিছু একটা আসে। ধরেন এই যে এখানে আমরা যে বলছিলাম যে ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু কজ, তো ধরেন আমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠাই দিই, ইকুয়াল দিই আর কি, তো নিচে কিছু একটা আসে, ওয়ান বাই সামথিং একটা কনস্ট্যান্ট বসে, তো নিচে আসে হচ্ছে অপোজিশন, যে কোন জিনিসটা ওই ইফেক্টটা হওয়াকে বাধা দিচ্ছে। তো এখানে যদি চিন্তা করেন যে আমি ভোল্টেজ সাপ্লাই দিলে কারেন্ট ফ্লো করবে, তো কারেন্টকে বাধা দেয় কি? আমাদের হচ্ছে এলিমেন্টের একটা প্রপার্টি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোটাকে বাধা দেয়। তো তাহলে আমরা যখন এই যে কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ভি লিখলাম, তো এই প্রপোর্শনাল সাইনটা যখন উঠাই দিব একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে কি, ওই যে অপোজিশন, যে আমি যে ঘটনাটা ঘটাইতে চাচ্ছি সেটার উল্টাটা, মানে যেটা হচ্ছে অপোজ করতেছে আর কি। ওকে, তাহলে আমাদের ওহমস ল হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অথবা আপনার জিনিসটা এইভাবে মনে রাখতে পারেন যে ভি ইজ ইকুয়াল টু আই আর। এটা মনে রাখলেই চলবে। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর অথবা ভি ইজ ইকুয়াল টু আই আর, যেভাবে আপনাদের মনে রাখতে ইচ্ছা সেভাবে আপনি মনে রাখতে পারেন। তো মেইন থিমটা হচ্ছে যে আমাদের কোন একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, এটা ধরেন একটা রেজিস্ট্যান্স, রেজিস্টর আর কি। তো রেজিস্টরটা রেজিস্ট্যান্স হচ্ছে আর। তো আমি ধরে নিলাম যে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তো সেই কারেন্টের ভ্যালু হচ্ছে আই। কারেন্ট ফ্লো করতেছে, তাহলে তো ওর দুই টার্মিনালের মাঝে কি আছে, একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, যে ওর এই যে এই টার্মিনাল আর এই টার্মিনালের মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তাহলে এই ভোল্টেজ ডিফারেন্স, কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই তিনটার মধ্যে রিলেশন কি? ভি ইজ ইকুয়াল টু আই টাইমস আর। এইটুকুই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ওকে, আর এই যে রিলেশনশিপটা আমরা পাইলাম, এটাকে আমরা পাওয়ার ক্যালকুলেশন করার আমরা ফর্মুলা পড়েছিলাম, পি ইজ ইকুয়াল টু ভিআই। তো এখানে দেখেন তো, আমি যদি আই ইজ ইকুয়াল টু, সরি, ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আই ইন্টু আর। তো ভি ইজ ইকুয়াল টু যদি আই ইন্টু আর লিখি, তার সাথে এগেন আই মাল্টিপ্লাই করি, আই ইন্টু আর তার সাথে আই গুণ দিলে কি পাবো? আই স্কোয়ার আর। আচ্ছা, একটু অন্যভাবে চিন্তা করেন। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভিআই, তো আচ্ছা আই ইজ ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারি? ভি বাই আর। আই ইজ ইকুয়াল টু ভি বাই আর,
তার সাথে যদি আবার ভি মাল্টিপ্লাই করেন তাহলে আরেকটা ফর্মুলা আসে ভি স্কোয়ার বাই আর। আমরা রেজিস্টরের ক্ষেত্রে পাওয়ার আরো দুইটা ওয়েতে বের করতে পারি। পি ইজ ইকুয়াল টু ভি তো বেসিক ফর্মুলা, আর ভি এবং আই এর মধ্যে যেহেতু রিলেশন যায়, এই দুইটা বসায় আমি আরো দুইটা ফর্মুলা হচ্ছে লিখতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমরা ইউজ করব সামনে। ওকে, তাহলে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা আমরা পড়লাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে যদি আর হয় এবং সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে ওই রেজিস্টরে দুই টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে ভি। ভি ইজ ইকুয়াল টু আমরা আই আর লিখতে। সো এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আইভি অফ আ রেজিস্টর। আইভি মানে কি? এখন থেকে যত জায়গায় হচ্ছে আইভি টার্মটা ইউজ করব, তো এটার মানে আপনারা বুঝবেন আইভি মানে হচ্ছে আই মানে কারেন্ট, ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, বা ইন আদার ওয়ার্ডস আমরা শুধু ভোল্টেজ বললেই ভোল্টেজ ডিফারেন্স বুঝবো। তো আইভি মানে হচ্ছে আপনাদের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। মানে আমি ধরুন কোন একটা এলিমেন্ট নিয়ে কথা বলতেছি, সেই এলিমেন্টটা কারেন্ট এন্ড ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ কি, সেটাই হচ্ছে আইভি বা আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আর অনেক সময় আমরা ওই ক্যারেক্টারিস্টিক্সটাকে কি করি, প্লট করি, মানে একটা গ্রাফের মাধ্যমে হচ্ছে ওই রিলেশনশিপটা হচ্ছে বোঝার ট্রাই করি। ওকে, তো এই ওহমস ল বেসিক্যালি কি করে? ওহমস ল হচ্ছে আমার রেজিস্টরের যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ তার মধ্যে একটা রিলেশনশিপ হচ্ছে বিল্ড করে। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এই যে রিলেশনশিপটা আমরা পাইলাম ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা কার জন্য? রেজিস্টরের জন্য, ঠিক আছে? এই রিলেশনশিপটা কিন্তু আপনার রেজিস্টর ছাড়া অন্য এলিমেন্টের জন্য খাটবে না। ঠিক আছে, রেজিস্টর ছাড়াও আমার কিছু এলিমেন্ট থাকতে পারে, যেমন হচ্ছে আপনি 251-এ হচ্ছে আরো কিছু জিনিসপত্র করবেন, আহ, যেমন হচ্ছে ডায়োড। হ্যাঁ, ডায়োডের জন্য কিন্তু হচ্ছে এই ভি ইজ ইকুয়াল টু আই আর এই ফর্মটা খাটবে না, কারণ ডায়োড হচ্ছে রেজিস্টর না, ডায়োডের বিহেভিয়ার হচ্ছে আলাদা। ওকে, তো তাহলে ওহমস ল আমাকে কি করে, যে রেজিস্টরের ভোল্টেজ এন্ড কারেন্টের মধ্যে একটা রিলেশনশিপ হচ্ছে বিল্ড করে দেয়। তো সেই রিলেশনশিপটা কি? ভি ইজ ইকুয়াল টু আই আর, অথবা ইন আদার ওয়ার্ডস আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অথবা একটু গুছায় আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ভি। তো ধরেন আমি, এইটা হচ্ছে তাহলে আমার কারেন্ট অ্যান্ড ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ। তো এখন আমি কি করতে চাচ্ছি, এই যে রিলেশনশিপটা, এটা হচ্ছে আমি একটা গ্রাফের মাধ্যমে দেখাতে চাচ্ছি। তো গ্রাফের ওয়াই এক্সিসে আমি নিব হচ্ছে আই, এক্স এক্সিসে নিব হচ্ছে ভি। তাহলে এটা দেখতে কেমন হবে? এটা আমরা যদি একটু আইডিয়া করি, যে আচ্ছা ঠিক আছে, যে আমাদের রিলেশনশিপটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ভি, ভালো কথা। তো আমি আই কে কোন অ্যাক্সিসে নিচ্ছি? আই কে নিচ্ছি হচ্ছে আমরা ওয়াই এক্সিস, তাহলে আই এর জায়গায় ওয়াই বসাই। ভি কে কোন অ্যাক্সিসে নিচ্ছি? ভি কে নিচ্ছি এক্স অ্যাক্সিসে, তাহলে ভি এর জায়গায় এক্স চিন্তা করি। আর এখানে দেখেন তো রেজিস্টর ইউজুয়ালি কোন একটা রেজিস্টরের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইউজুয়ালি ফিক্স বা কনস্ট্যান্ট নাম্বার। তো একটা কনস্ট্যান্ট নাম্বারকে যদি আপনি উল্টায় দেন সেটা আরেকটা কনস্ট্যান্ট, যেমন টু একটা নাম্বার, তো এটাকে উল্টায় দেন 1/2, এটা আরেকটা নাম্বার, মানে একটা ফিক্স থিং। তো রেজিস্টারকে উল্টায় যদি দেন সেটা একটা কি কনস্ট্যান্ট, তাহলে সেই কনস্ট্যান্টকে ধরুন আমরা এম দ্বারা বললাম যে আচ্ছা এম একটা কনস্ট্যান্ট। দেখেন তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা ইকুয়েশন। এটা হচ্ছে অরিজিন দিয়ে যায় এমন স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি একটা রেজিস্টর নেই যার রেজিস্ট্যান্স হচ্ছে আর, তার দুই টার্মিনালে ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ধরেন আমি ফার্স্টে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম, কারেন্ট মেজার করলাম, 20 ভোল্ট অ্যাপ্লাই করলাম, কারেন্ট মেজার করলাম। তারপর সেই ভোল্টেজ এন্ড কারেন্ট গুলো যদি এই প্লটের মধ্যে আমি পয়েন্ট গুলো বসাই, যেমন ধরেন আপনি 20 ভোল্টের জন্য একটা কারেন্ট পাইলেন, সেটা অনুযায়ী পয়েন্ট নিলেন, তারপর 10 ভোল্টের জন্য একটা কারেন্ট পেলেন, এরকম পয়েন্ট নিলেন, এরকম মাল্টিপল পয়েন্ট নিয়ে যদি আপনি হচ্ছে অ্যাড করেন, তাহলে দেখবেন যে এটা অরিজিন দিয়েছে এমন একটা স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তো তাহলে আমাকে যদি কেউ এরপর থেকে আস্ক করে যে রেজিস্টরের আইভি কিরকম, তো রেজিস্টরের আইভি হচ্ছে অরিজিন দিয়ে যায় এমন একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে যত জায়গায় আমরা এরপর থেকে রেজিস্টর দেখব, তো রেজিস্টরের আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অরিজিন দিয়ে যায় এমন একটা স্ট্রেট লাইন। আচ্ছা, অত উল্টা ভাবে চিন্তা করেন যে আমার কাছে ধরেন এরকম একটা আইভি দেওয়া আছে, দিয়ে জিজ্ঞেস করলো এটা কার আইভি, এটা হচ্ছে রেজিস্টরের আইভি। আচ্ছা, তো এই যে প্লটটা আমি দেখলাম, এই প্লট থেকে আর কি ইনফরমেশন জানা যায়? তো আপনাদের যদি একটু মনে থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর যে এম, এমটা হচ্ছে বেসিক্যালি স্লোপ মিন করে। কোন একটা স্ট্রেট লাইনের স্লোপ, স্লোপ আসলে কি জিনিস? স্লোপ হচ্ছে আমার কোন একটা স্ট্রেট লাইন কতটুকু খাড়া
কতটুকু ঢালু, কতটুকু স্টিপ, এইভাবে চিন্তা করতে পারেন। তো সেটা বের করে কিভাবে, যে ধরেন আমি এখানকার দুইটা পয়েন্ট নিলাম। তো এই দুটা পয়েন্টের ওয়াই এর যে ডিফারেন্স আর এক্স এর যে ডিফারেন্স, ডেল ওয়াই আর ডেল এক্স, এই দুটো আমি বের করলাম। তো ডেল ওয়াই বাই ডেল এক্স এটা করলে পাওয়া যায় হচ্ছে স্লোপ। মানে আমরা তো জানি যে আমাদের হচ্ছে দুই ওয়াই ভার্সেস এক্স এরকম যদি আমি একটা প্লট আঁকি, তাহলে আমাদের প্রত্যেকটা পয়েন্টের তো কি থাকে, কোঅর্ডিনেট থাকে, ওয়াই কোঅর্ডিনেট আর হচ্ছে এক্স কোঅর্ডিনেট। তাহলে আমি যদি ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স নেই ডেল ওয়াই আর এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স নেই ডেল এক্স, তো ডেল ওয়াই বাই ডেল এক্স করলে আমরা কি পেয়ে যাবো, স্লোপ পেয়ে যাবো। তো এই স্লোপটা আমাকে কি ইনফরমেশন দেয়, তা এই দুটো ইকুয়েশন যদি একটু কম্পেয়ার করেন, দেখেন তো, আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু ভি। তো আই নিচ্ছি আমরা ওয়াই এক্সিসে, সো আই এর জায়গায় ওয়াই বসাইছি। ভি নিচ্ছি এক্স এক্সিসে, সো ভি এর জায়গায় এক্স বসাইছি। সো এখন দেখেন তো, যে বাকি টার্মটা যদি আমি কম্পেয়ার করি, ওয়ান বাই আর ইকুয়াল টু এম। তো এম আসলে কি বোঝায়, স্লোপ। তাহলে আমাদের এই যে আমি যে আইভি যে প্লটটা যে আঁকছি, আইভি যে প্লটটা, এই প্লটটার যে স্লোপ, স্লোপ আসলে কি দেয় আমাকে, ইনফরমেশন দেয় ওয়ান বাই আর, রেজিস্ট্যান্সের উল্টা টার্মটা হচ্ছে আমাকে দেয়। তার মানে আমি যদি কোনো একটা রেজিস্টরের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকে এবং সামহাও আমি স্লপ মেজার করতে পারি, স্লোপটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইনভার্স টার্ম, অথবা ওই স্লপটাকে উল্টায় দিলে আমি কি পাবো, রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাবো। ওকে। তো একটা কুইক কোশ্চেন আপনি নিজে চিন্তা করতে পারেন। এটা আমি একটু এঁকে বুঝাই। ধরেন আমি হচ্ছে দুইটা, আচ্ছা, এটা হচ্ছে যারা আজকে ক্লাসে আছেন তাদের জন্য একটা স্কোপ, একটা ছোট বোনাস কোশ্চেন আর কি। যে ধরেন আমি ব্ল্যাক কালার দিয়ে একটা প্লট এঁকেছি, আহ গ্রিন কালার দিয়ে একটা প্লট এঁকেছি, দুইটা হচ্ছে দুইটা রেজিস্টরের জন্য। কি আমাকে বলতে পারবেন যে, আচ্ছা আমি একটু নাম্বারিং করে দিই, ধরেন ব্ল্যাকটা হচ্ছে রেজিস্টার ওয়ান এর জন্য, আর ওয়ান এর জন্য, আর গ্রিনটা হচ্ছে আর টু এর জন্য। আমাকে কেউ বলতে পারবেন যে আর ওয়ান বড় না আর টু বড়? আর টু বড়। ওকে, হ্যাঁ, আর টু বড়, যেহেতু স্লোপের সাথে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্সের রিলেশনশিপটা হচ্ছে উল্টা, তাহলে আমাদের রেজিস্ট্যান্স যত বড় হবে স্লোপ তত কম হবে। আচ্ছা, স্লোপ কম হবে মানে জিনিসটা তত কম খাড়া হবে, স্টিফনেস তত কম হবে। সো এখানে আমি দেখতেছি যে আর টু এর জন্য যে আমি স্লোপটা পাচ্ছি এটা কম হবে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে কম স্টিপ। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আর টু বড়। আচ্ছা, অ্যান্সারটা কে দিয়েছিলেন, লামিয়া? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো আপনারা যদি হচ্ছে স্লাইডের কথাগুলো পড়েন, তাহলে হচ্ছে বেসিক্যালি আমি যা বললাম এগুলো হচ্ছে স্লাইডে লেখা আছে, ইউ ক্যান গো থ্রু। তো আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে প্রবলেমে চলে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। তো ফার্স্ট প্রবলেমটা আমরা আসি। তো নিচে একটা সার্কিট দেওয়া আছে। তো বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট আই, কন্ডাক্টেন্স জি, এন্ড দ্য পাওয়ার পি। আচ্ছা, প্রথম কথা, তাহলে এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, তো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট সাপ্লাই করার জন্য আমি কি করছি একটু যদি নোটিস করেন, এই রেজিস্ট্যান্সের দুই টার্মিনালের সাথে আমি কি করছি, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছি। তাহলে ভোল্টেজ সোর্স কি করবে, এই রেজিস্ট্যান্সের যে দুই টার্মিনাল, সেই দুই টার্মিনালে একটা ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই দিবে। কত ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই দিবে, ওই যে ওর গায়ে লেখা আছে। তাহলে আমার এই যে রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্সের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 30 ভোল্ট। রেজিস্ট্যান্স কত, 5 কিলো ওহম। আচ্ছা, কিলো থেকে যদি আমি ন্যাচারাল ইউনিটে নিতে চাই তাহলে কি করতে হবে, 1000 গুণ দিতে হবে। ওকে, আচ্ছা আমি আপাতত 5 কিলোই রেখে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন, আমি যদি কারেন্ট মেজার করতে চাই, আই, আই কিভাবে মেজার করব? তো আমরা একটু আগে ওহমস ল পড়েছি, আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি। ভি বাই আর। ওকে, সো তাহলে আমাদের ভি হচ্ছে 30, রেজিস্ট্যান্সটা হচ্ছে 5 কিলো ওহম। সো ইউ ক্যান ডু টু থিংস। নাম্বার ওয়ান, কিলো ওহমটাকে আপনারা হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারেন। তাহলে এটা আসবে হচ্ছে 5000 ওহম। সো এখানে আপনারা কি করতে পারেন, 5000 বসাই দিতে পারেন। তাহলে এইখানে আপনারা যে অ্যান্সারটা পাবেন সেটা হচ্ছে 0.006। 0.006। আর তাহলে এখানে আমরা কি করেছি, ভোল্টেজ তো হচ্ছে এস ইউনিটে ছিল, রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের কিলো ওহমে ছিল। কিলো ওহম ন্যাচারাল ইউনিট না, ন্যাচারাল ইউনিট হচ্ছে ওহম। তো কিলো থেকে ন্যাচারাল ইউনিটে আসতে হলে 1000 গুণ দিতে হয়। তো সেটা আমরা করেছি।
তো আমাদের অ্যান্সারটা আসলো হচ্ছে 0.006। তো আই মানে কারেন্টের আমাদের হচ্ছে এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0.006 অ্যাম্পিয়ার। তো এইটা কারেন্টের অ্যান্সার, এটা লিখলে কোনোই অসুবিধা নাই। বাট আমরা যখন একটু প্র্যাকটিক্যাল লাইফে যাবো, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আপনারা ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, সো ইঞ্জিনিয়াররা হচ্ছে এরকম পয়েন্ট টাইপ জিনিসপত্র আসলে দেখতে খুব একটা পছন্দ করে না। তো যদি দেখা যায় পয়েন্টের কিছু একটা আছে, ন্যাচারাল ইউনিট থেকে অন্য একটা ইউনিটে নিয়ে গিয়ে এরকম এত ছোট ডেসিমালকে অন্য কোনো ইউনিটে নিয়ে যাওয়া যায় নাকি, সেটা হচ্ছে ট্রাই করে। সো তখন আমরা যেটা করি যে আচ্ছা ঠিক আছে, পয়েন্টের পর অনেক জিরো আছে, তো So আমরা এবার এটাকে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে চাই। ঠিক আছে? তো মিলি জিনিসটা হচ্ছে এরকম, আপনি যদি ন্যাচারাল কোনো জিনিস থেকে ন্যাচারাল ইউনিট থেকে মিলি ইউনিটে যেতে চান, তাহলে আপনাকে 1000 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি 0.006 এর সাথে 1000 মাল্টিপ্লাই করি, তাহলে অ্যান্সার আসবে শুধু 6। ওকে। সো কেউ যদি 0.006 লিখে রাখেন, কোনো অসুবিধা নাই। অথবা আপনার চাইলে 6 মিলি অ্যাম্পিয়ার লিখে রাখতে পারেন। So, এই কনভার্সনটা এই কারণে দেখানো যে আপনারা হয়তো ইনভার্স প্রবলেমটা বেশি ফেস করবেন। অনেক সময় দেখবেন যে কারেন্টের ভ্যালু দেওয়া হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। সো ওখান থেকে আপনাদেরকে অ্যাম্পিয়ারে আসতে হবে 0.00। তাহলে মিলি থেকে যখন আমি মিলি অ্যাম্পিয়ার থেকে নর্মাল অ্যাম্পিয়ারে আসবো, তখন কি করতে হচ্ছে? তখন কিন্তু 1000 ডিভাইড করতে হচ্ছে। হ্যাঁ, এই ছোটখাটো যে কনভার্সন গুলো, এগুলো একটু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, যখন আমরা প্র্যাকটিক্যাল ম্যাথ গুলো আর আরো প্র্যাকটিক্যাল ম্যাথে যাব। তো আরেকটা জিনিস যেটা এখন থেকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে আপনারা যদি ভোল্টেজকে কিলো ওহম দিয়ে ভাগ দেন, তাহলে যে অ্যান্সারটা আসবে কারেন্ট, সেটা ডিরেক্ট আপনাদের মিলি অ্যাম্পিয়ারে আসবে। এই জিনিসটা আপনারা এখন থেকে চাইলে মনে রাখতে পারেন। ঠিক আছে? এটা সবসময় হবে। যেমন দেখেন, আমি যদি এখানে 30 ভোল্ট আর 5 কিলো ওহম ছিল, আমি 5 কিলো ওহমটাকে কি করছি, ওহমে নিয়ে গেছি। এটা যদি আমি না করতাম, কি করতাম? 30 ভোল্ট হচ্ছে রেখে দিতাম, 5 হচ্ছে কিলো ওহমে রেখে দিতাম, তাহলে আমার আসতো কি 30 ডিভাইডেড 5, 6 মিলি অ্যাম্পিয়ার। ডাইরেক্ট হচ্ছে মিলি অ্যাম্পিয়ারেও আমাদের অ্যান্সারটা চলে আসতো। তাহলে এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারেন চাইলে, যে আমাদের ভোল্টেজ যদি আহ ভি মানে ভোল্ট ইউনিটে থাকে, রেজিস্ট্যান্স হচ্ছে কিলো ওহম ইউনিটে থাকে, তাহলে আপনি যে কারেন্টটা পাবেন সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে কারেন্ট পাবেন। হ্যাঁ, এটা এই কাজটা হচ্ছে করতে পারেন। আচ্ছা, আর কি জানতে চেয়েছে আমাদের কাছে? কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কিভাবে বের করে? কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টাটা। তাহলে 1/R। তাহলে আর কত? আর তো ওই যে আমরা ন্যাচারাল ইউনিটে যদি হিসাব করি, 5 ছিল কিলো ওহমে, তাহলে ওহমে কত হবে? 1/5000। তো সেটা যদি ক্যালকুলেট করেন আসবেন 0.0002। আর কন্ডাক্টেন্স ইউনিট হচ্ছে এস, সিমেন্স। চাইলে এটাকেও আপনারা সিমেন্স থেকে কিসে নিয়ে যেতে পারেন, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে মিলি সিমেন্সে নিয়ে যেতে পারেন। তাহলে ন্যাচারাল ইউনিট থেকে মিলিতে গেলে 1000 মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার আপনি অনেকগুলো ওয়েতে মেজার করতে পারেন। আমরা যে বেসিক ফর্মুলাটা পড়েছি, পি ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে আমাদের এই যে এই রেজিস্টরটার অ্যাক্রসে ভোল্টেজ কত পেয়েছি আমরা? 30 ভোল্ট। ওকে। আর কারেন্ট কত পেয়েছি? কারেন্ট পেয়েছি হচ্ছে 0.0006 অ্যাম্পিয়ার। ওকে। বা এটাকে আপনার চাইলে ওই যে 6 × 10⁻³ লিখতে পারেন, আপনার যে ফরম্যাটে কমফোর্টেবল ফিল করেন। ক্যালকুলেটর যদি হিসাব করেন, ক্যালকুলেটর মোস্ট প্রবলি আপনাদেরকে দুইটা ফরম্যাটে দিতে পারে, ডিপেন্ডিং অন আপনাদের ক্যালকুলেটরটা কি মোডে আপনারা ইউজ করছেন। 0.0006ও দিতে পারে, 6 × 10⁻³ দিতে পারে। তো যাই হোক, যে কোনো ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করে আপনি লিখতে পারেন। তো অ্যান্সারটা আসবে হচ্ছে আপনাদের 0.18। তো পাওয়ারের ন্যাচারাল ইউনিট কি? পাওয়ারের ন্যাচারাল ইউনিট হচ্ছে ওয়াট। তো যদি আপনার হচ্ছে ওই যে এগেইন পয়েন্ট পয়েন্ট হিসাবে আছে, যদি এভাবে আপনাদের দেখতে ভালো না লাগে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই মিলি ইউনিটে নিয়ে যেতে পারেন। তো 0.18কে যদি আপনার হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে ওয়াট থেকে হচ্ছে মিলি ওয়াটে চলে যাবে। আচ্ছা। তো এরপর এই যে ফর্মুলাটা, এটা তো পি ইজ ইকুয়াল টু ভিআই দিয়ে আমরা করলাম, তাই না? তো চাইলে আপনারা কি করতে পারেন, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইউজ করতে পারেন, অথবা পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আরও ইউজ করতে পারেন। তো দুইটা, এই বাকি দুইটাতেও বের করে আপনারা দেখবেন যে অ্যান্সার হচ্ছে সেমই আসবে। ওকে। সো আই হোপ এটা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা পরের প্রবলেমটা আসি। পরের প্রবলেমটা খুব ইজি। বলছে ফর দ্য সার্কিট গিভেন বিলো ক্যালকুলেট দ্য ভোল্টেজ ভি, দ্য কন্ডাক্টেন্স জি অ্যান্ড দ্য পাওয়ার। আচ্ছা, তো এবার একটা জিনিস চিন্তা করেন, যে এখানে ভোল্টেজ সোর্স, এখানে কি দেওয়া? একটা কারেন্ট সোর্স দেওয়া। হ্যাঁ। তো কারেন্ট সোর্সটার ভ্যালু দেওয়া আছে কত? 3 মিলি অ্যাম্পিয়ার।
আচ্ছা, কারেন্ট সোর্সের কাজ কি? কারেন্ট সোর্স হচ্ছে তাহলে এই যে এই লাইন দিয়ে একটা ফিক্সড কারেন্ট ফ্লো করাবে, তো সেই কারেন্টের ভ্যালু কত? 3 মিলি অ্যাম্পিয়ার। ভালো কথা। তাহলে এই যে রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে? রেজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে রেজিস্টারের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে? আমরা তো ফর্মুলা পড়েছি, ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এখানে আমরা একটা কাজ করি, কারেন্টটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ইউনিটেই রেখে দিই, রেজিস্ট্যান্সটা কি আছে? কিলো ওহমে আছে। তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে কিসে রাখলাম? কিলো ওহমে রাখলাম। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার আসবে সেটা ভোল্টেজে আসবে। তাহলে আপনি একটা ট্রিপলেট মনে রাখবেন, যে আমরা তো একটা ওয়েতে হিসাব করতে পারি যে সবগুলা ন্যাচারাল ইউনিটে নিয়ে যাব, যে মিলি অ্যাম্পিয়ারকে আপনার কি করলেন, অ্যাম্পিয়ারে নিয়ে আসলেন। কিভাবে আনতে পারবেন? 1000 দ্বারা ডিভাইড করে। আর এই যে 10 কিলো আছে, 10 কিলোকে আপনারা শুধু ওহমে নিয়ে আসবেন, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবেন, তো এটা আসলে কাটাকাটি চলে যাবে। তো এখানে আমরা একটা সিম্পল একটা ট্রিপলেট মনে রাখবো, যে কারেন্ট মিলি অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কিলো ওহম, ভোল্টেজ হচ্ছে ভোল্ট ইউনিটে। আমরা যদি মানে আমাদের বেসিক্যালি কি হবে, তিনটা যে কোনো দুইটা জানা থাকবে, অন্যটা আমরা মেজার করব। তো তাহলে আমরা যদি কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে রাখি, রেজিস্ট্যান্সটা হচ্ছে কিলো ওহমে রাখি, তাহলে আমরা মেজার করে যে ভোল্টেজটা পাবো সেটা ভোল্ট ইউনিটেই পাবো। ওকে, বারবার আমাদের কষ্ট করে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার, কিলো ওহম থেকে ওহমে নিয়ে আসা লাগবে না, অথবা আপনার যদি নিয়ে আসেন তাও কোনো অসুবিধা নাই, বাট ইটস মানে গুড টু নো শর্টকাট। আচ্ছা, তো তাহলে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে হচ্ছে কন্ডাক্টেন্স কত হবে? কন্ডাক্টেন্স আলাদাভাবে দেখালাম না, কন্ডাক্টেন্স জি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r। তো আর এর ভ্যালু হচ্ছে 10 কিলো ওহম, এটা বসাই দিয়ে দেখবেন কত আসে। আর পাওয়ার, পি কিভাবে বের করবো আমরা? পি ইজ ইকুয়াল টু, চাইলে ভিআই করতে পারি, কোনো অসুবিধা নেই। ভোল্টেজ কত আমরা বের করলাম? ভোল্টেজ হচ্ছে 30, কারেন্ট হচ্ছে কত? 3 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তো 3 মিলি অ্যাম্পিয়ার থেকে যদি অ্যাম্পিয়ারে আনতে চাই, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তো 1000 দিয়ে ডিভাইড করার ইকুইভ্যালেন্ট কি? 10⁻³ মাল্টিপ্লাই করা। তো এটা যদি আপনারা করেন, তাহলে আপনাদের আসবে হচ্ছে 0.09 ওয়াট। ঠিক আছে। আর যদি এই যে এইভাবে দেখতে ভালো না লাগে, তাহলে মিলিওয়াট নিয়ে যাওয়ার জন্য কি করবেন? আবার 1000 মাল্টিপ্লাই করবেন, 90 মিলিওয়াট চলে আসবে। তো নেক্সট একটা জিনিস হচ্ছে করতে বলছে, সেটা কি? ড্র দা আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ 10 কিলো ওহম রেজিস্টার ইউজিং দ্য ফলোইং টেমপ্লেট। আচ্ছা, তো সিম্পলি চিন্তা করেন, যেখানে বেসিক্যালি কি করতে হবে, যে আপনাদের বিভিন্ন কারেন্ট অ্যান্ড ভোল্টেজের যে পয়েন্টগুলো পাবেন সেগুলো হচ্ছে লিখতে হবে। তো একটা পয়েন্ট আমরা পাইছি, সেটা কি? যে ভোল্টেজ হচ্ছে যখন 30, এখানে চিন্তা করেন যে ভোল্টেজ যখন 30, কারেন্ট তখন কত? ধরেন এভাবে চিন্তা করেন, 1 2 3। ঠিক আছে, ভোল্টেজ যখন 30, তখন আমরা কারেন্ট পেয়েছি হচ্ছে 3। আচ্ছা, একটু ফ্রেশ করে রাখি। তাহলে ভোল্টেজ যখন আমরা 30 পেয়েছি, কারেন্ট পেয়েছি হচ্ছে 3। তাহলে এইরকম একটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট পেলেন। ঠিক আছে, সেম ওয়েতে তাহলে হচ্ছে এবার রিভার্স ক্যালকুলেশন করতে পারেন, যে আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ যদি 15 দিই তাহলে কারেন্ট কত হবে, এটা মেজার করে দেখবেন। তো এইভাবে আচ্ছা, আরেকটু ইজি পয়েন্ট, ধরুন ভোল্টেজ যখন 10 তখন কারেন্ট কত হয়? তো সেটা দেখবেন যে আসবে হচ্ছে ভোল্টেজ 10 এর জন্য কারেন্ট আসে হচ্ছে 1। তো তারপরে এই যে দুইটা পয়েন্ট পাইলেন, স্ট্রেট লাইন আঁকতে কিন্তু খুব বেশি পয়েন্ট লাগে না, হ্যাঁ। তো এই যে দুটা পয়েন্ট পাইলেন, এই দুটা পয়েন্ট হচ্ছে এবার আমরা কি করব? অ্যাড করে দেব। তো এই দুটা পয়েন্ট যদি অ্যাড করেন, তাহলে দেখবেন আচ্ছা এটা বেশি ইয়ে হয়ে গেছে, ডিফ্লেক্টেড হয়ে গেছে। হুম। এই দুটো পয়েন্ট যদি অ্যাড করে দেন, তাহলে দেখবেন যে এটা অরিজিন দিয়ে যাচ্ছে। তো এটা আপনারা এমনিতেও বলতে পারবেন এটা অরিজিন দিয়ে যাবে, কেন? কারণ এটা একটা রেজিস্টর। আর রেজিস্টরের আইভি কেমন হয় দেখতে? আমরা দেখছি যে রেজিস্টর আইভি দেখতে হয় হচ্ছে অরিজিন দেওয়া যায় অনেকটা স্ট্রেট লাইন। আর যদি এটা আমরা প্র্যাকটিক্যালি আঁকতে চাই, তাহলে প্র্যাকটিক্যালি কিভাবে আঁকবো? ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজের জন্য কারেন্ট কত, এরকম দুইটা পয়েন্ট আমরা জাস্ট বের করবো, তারপর সেই দুইটা পয়েন্টকে আমরা কি করব? একটা লাইন দ্বারা অ্যাড করে দিব, অ্যাড করে দিলে আমরা দেখবো সেটা অরিজিন দিয়ে যায়। ওকে।
আচ্ছা, তাহলে আমরা একটু চটপট কয়েকটা প্রবলেম হচ্ছে ফার্স্ট সলভ করে যেতে থাকি। তো এখানে বলছে ফাইন্ড দ্য হট রেজিস্ট্যান্স অফ আ লাইট বাল্ব রেটেড 60 ওয়াট 120 ভোল্ট। আচ্ছা, পাওয়ার 60 ওয়াট, পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, বের করতে বলছে হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা তো রিলেশন জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, রেজিস্ট্যান্স কোথায় পাবো? ওই যে আমরা যদি, আচ্ছা আই জানি না কিন্তু বের করতে হবে আর, তো একটা জিনিস চিন্তা করেন তো, তাহলে আই যেহেতু জানি না, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটা বসাই দিই। তাহলে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি না, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা আপনি ডিরেক্টও চাইলে ইউজ করতে পারেন যে হ্যাঁ পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো পি ইজ ইকুয়াল টু যদি ভি স্কোয়ার বাই আর হয় তাহলে আর কি হবে? আর হবে হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে এখন আপনার যে ভোল্টেজ হচ্ছে 120 আর পাওয়ার হচ্ছে 60, এই দুটো যদি বসায় দেন তাহলে হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। ওকে, তাহলে এই ধরনের কিছু ছোটখাটো কাজ আপনাদের করা লাগতে পারে। এটা একটা বড় কোশ্চেন আসবে এরকম না, বাট একটা এরকম বলা থাকলো যে একটা বাল্বের রেটিং হচ্ছে 60 ওয়াট 120 ভোল্ট। তো এটা থেকে হচ্ছে ধরেন আপনার পরের মেজারমেন্ট কিছু হচ্ছে করা লাগবে। ওকে, আচ্ছা। তো প্রবলেম 3 যেটা, এটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো এখানে বলছে এখানে একটা সুইচ আছে বেসিক্যালি, হ্যাঁ এই যে এখান থেকে একটা সুইচ আছে। ওই সুইচটা হচ্ছে 1 নাম্বার পজিশনে কানেক্টেড থাকতে পারে, অথবা হচ্ছে আপনার সুইচটা ঘুরে এরকম 2 নাম্বার পজিশনে কানেক্টেড হয়ে যেতে পারে। তো রাইট নাও সুইচটা হচ্ছে 1 নাম্বার পজিশনে কানেক্টেড আছে। তো কারেন্ট কত এটা মেজার করতে বলছে। তো এইবার তাহলে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কারেন্ট ধরেন এদিকে আসলো, এসে কিন্তু দেখছে এই জায়গাটা ফাঁকা, যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে কারেন্ট কিন্তু এখানে যাবে না। হ্যাঁ, তো আপনি একটু উল্টা ভাবে আবার চিন্তা করতে পারেন, আচ্ছা আচ্ছা, তাহলে কারেন্ট আমার হচ্ছে এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এসে কিছু কারেন্ট এদিকে যাবে, বাকিটা হচ্ছে মনে হয় এদিকে যাবে। বাট সবসময় মনে রাখবেন, যদি দেখেন এদিকে কারেন্ট আসলো, এসে এদিকে কি যাওয়ার আর কোনো পাথ আছে? ক্লোজ না, কিন্তু ফাঁকা। যদি কোনো একটা লাইনের কোনো একটা জায়গা ফাঁকা থাকে তাহলে ওই পুরো লাইন দিয়ে আসলে কোনো কারেন্ট যায় না। হ্যাঁ, তাহলে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে কিন্তু পুরো লাইন দিয়েই কারেন্ট হচ্ছে যায় না। তো তাহলে রাইট নাও আমার যখন 1 নাম্বার পজিশনে হচ্ছে এইভাবে ফিগারের মতো করে সার্কিটে কানেক্টেড আছে, তখন আমার কিন্তু এই সাইড মানে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্ট যাচ্ছে অনলি এই জায়গাটার মধ্যে দিয়ে। তাহলে দেখেন যে এই ভোল্টেজ সোর্সটা আবার কার সাথে কানেক্টেড আছে? এই রেজিস্টরের 2 টার্মিনালে কানেক্টেড আছে। তো কারেন্ট কত হবে? আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ফার্স্ট কেসে ভোল্টেজ তো হচ্ছে আমার 40 ভোল্ট, রেজিস্ট্যান্স কত? 100 ওহম। তো ভি বাই আর করে দিব, কারেন্ট পেয়ে যাবো। তো সেকেন্ড কেসে কি হবে? সেকেন্ড কেসে আমাদের সুইচটা কি হবে? সুইচটা এখানে কানেক্টেড থাকবে না, হ্যাঁ এইভাবে আর কানেক্ট থাকবে না, সুইচটা এবার এখান থেকে খুলে কি হয়েছে, এই দিকে কানেক্ট হয়ে গেছে। তো এইবার কারেন্ট ফ্লো করবে আসলে এই জায়গায়, কারণ এখানে এবার কি আছে, আমি সুইচটা খুলে নিছি, এই জায়গায় এখন কিছু নাই, ওপেন আছে। তাহলে এই রেজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো করবে না। তাহলে এবার কারেন্ট ফ্লো কিভাবে করবে? আমার হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আগে যে রেজিস্টারটা দিয়ে কারেন্ট যাচ্ছিল না, এবার সেই রেজিস্টারটা দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে। তাহলে এবার দেখেন এইবার ভোল্টেজ সোর্সটা কিভাবে কানেক্টেড আছে, এবার ভোল্টেজ সোর্সটা হচ্ছে এই 250 ওহম রেজিস্টরে 2 টার্মিনালে কানেক্টেড আছে। তাহলে এবার কারেন্ট কত হবে? ভোল্টেজ ডিফারেন্স তো 40, এবার রেজিস্ট্যান্সটা হচ্ছে 250। ঠিক আছে, তাহলে আমাদের দুই কেসে কারেন্ট হবে ডিফারেন্ট। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে সুইচ বলে একটা এলিমেন্ট আছে, তো সেটা যেটা কি করতে পারে, সার্কিটের মধ্যে পজিশন চেঞ্জ করতে পারে। তো পজিশন চেঞ্জ করলে আমার সার্কিটের কনফিগারেশন ডিফারেন্ট হয়ে যেতে পারে। তো আমাদের হচ্ছে আজকে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সার্কিট টার্মিনোলজি। তো বেসিক্যালি হচ্ছে আপনাদের আচ্ছা নেক্সট ক্লাসের মধ্যে এই টপিকটা শেষ হয়ে যাবে, আপনাদের তো ল্যাপটপ পড়ে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সার্কিট টার্মিনোলজি। তো এখানে কয়েকটা টার্ম আছে যেগুলোর সাথে আমরা পরিচিত হবো, সেটা হচ্ছে ব্রাঞ্চ, নোড, লুপ, মেশ। ঠিক আছে, এই যে কয়েকটা জিনিস শিখলাম এটা আমাদের সার্কিট সলভিং এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা একটা একটা করে আসি। মানে আপনাদের হচ্ছে এই কোর্সের ধরেন এই উইকে তো আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো, এরপর থেকে মানে এই কয়টা জিনিস নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকা যাবে না, মানে এগুলো একদম ক্লিয়ার থাকতে হবে, এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না। আমি যখনই এই জিনিসটা মেনশন করবো আপনাদেরকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এটা। তো প্রথম কথা হচ্ছে
A branch represents a single two terminal element. ওকে, মানে ধরেন আমরা একটা আচ্ছা, এগুলো তো আপনার রিডিং পড়ে ফেলতে পারবেন, আমি রিডিং এর কথাগুলো খুব বেশি জোর না দিই। ধরেন একটা রেজিস্টর, রেজিস্টরে কি আছে, দুইটা টার্মিনাল আছে না? তাহলে সার্কিট এই রেজিস্টরটাকে আমরা বলবো একটা ব্রাঞ্চ। অথবা ধরেন আমাদের হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সে কি আছে, দুইটা টার্মিনাল আছে। ভোল্টেজ সোর্সকে আমরা সার্কিটের একটা কি বলবো, ব্রাঞ্চ বলবো। অথবা একটা কারেন্ট সোর্স, তারও তো দুই টার্মিনাল আছে, তাই না? তো সেটাকে আমরা বলবো হচ্ছে আরেকটা ব্রাঞ্চ। তাহলে আমরা একটু এই সার্কিট, যেটা আমাদের এই স্লাইডে দেওয়া আছে, আমরা একটু সার্কিট অ্যানালাইজ করি যেখানে কয়টা ব্রাঞ্চ আছে। তাহলে ব্রাঞ্চ হচ্ছে সহজ কথা, ব্রাঞ্চ হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে এখানে খুঁজেন তো কয়টা এলিমেন্ট আছে। 10 ভোল্ট একটা সোর্স আছে, একটা হইলো। 5 ওহম একটা রেজিস্টার আছে, দুইটা হইলো। 2 ওহম একটা রেজিস্টার আছে, তিনটা হইলো। 3 ওহম একটা রেজিস্টার আছে, চারটা হইলো। 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আছে। তো টোটাল কয়টা এলিমেন্ট হইলো, পাঁচটা। তাহলে পাঁচটা এলিমেন্ট, তার মানে হচ্ছে আমার এখানে ব্রাঞ্চ আছে হচ্ছে টোটাল পাঁচটা। ঠিক আছে? তাহলে ব্রাঞ্চ হচ্ছে বেসিক্যালি টু টার্মিনাল, যতগুলো এলিমেন্ট আছে সবাই হচ্ছে এক একটা ব্রাঞ্চ। তো এরপর হচ্ছে আমরা যে জিনিসটা শিখবো সে হচ্ছে নোড। নোড হচ্ছে যে সার্কিটে যে বিভিন্ন যে এলিমেন্ট গুলো আছে, এগুলা কি করছি, আমরা কানেক্ট করছি না? তো যে কোনো দুইটা ব্রাঞ্চের যে কানেকশন পয়েন্ট, সেই কানেকশন পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে নোড। বা এমন হইতে পারে যে কোনো একটা পয়েন্টে মোর দেন টু ব্রাঞ্চ হচ্ছে একখানে কানেক্টেড হয়েছে, সেটাও হচ্ছে নোড। তাহলে আমরা একটু নোটিস করি। এই যে দেখেন তো, ধরেন আমি এই যে এই পয়েন্টটার নাম দিয়েছি ধরেন এই পয়েন্টটা। তাহলে দেখেন তো কি হয়েছে, আমার এই যে 5 ওহম যে রেজিস্টরটা আছে এটা একটা ব্রাঞ্চ, 10 ভোল্ট যে সোর্সটা আছে এটা একটা ব্রাঞ্চ। তাহলে এই দুটা ব্রাঞ্চ কি হয়েছে, নোডে বা পয়েন্টে কি হয়েছে, কানেক্টেড হয়েছে। তাহলে পয়েন্টে কি হয়েছে, দুইটা ব্রাঞ্চের কানেকশন আছে, তাহলে পয়েন্ট হচ্ছে একটা নোড। আচ্ছা, এবার আসেন, দেখেন যে এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট কি আমরা বলছি হচ্ছে বি পয়েন্ট। কেন? কারণ দেখেন এই তিনটা পয়েন্টের মাঝে কিন্তু কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, কোনো এলিমেন্ট নাই কিন্তু। তো বেসিক্যালি এই জিনিসটাকে আপনারা চাইলে এভাবেও আঁকতে পারেন। আমি একটু হচ্ছে এখানে এঁকে বুঝাই। ধরেন এটা একটা ভোল্টেজ সোর্স, এইটা একটা রেজিস্ট্যান্স। আপনারা চাইলে এইভাবে আঁকতে পারেন, এই যে একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে দেখেন, আচ্ছা সরি, এখানে একটা এটা তো রেজিস্ট্যান্স ছিল না, এটা কারেন্ট সোর্স ছিল। তাহলে দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টে বেসিক্যালি কি হচ্ছে দেখেন তো। আচ্ছা, এটা একটু অন্য কালি দিয়ে মার্ক করি। দেখেন এই পয়েন্টটা আর এই পয়েন্টে কি হচ্ছে দেখেন তো, এই দুটা পয়েন্টে তিনটা ব্রাঞ্চ, তাদের একটা, এই পয়েন্টে একটা কানেকশন হয়েছে, এই পয়েন্টে একটা কানেকশন হয়েছে। তো এই পয়েন্টটার নাম দিচ্ছি হচ্ছে আমরা বি, এই পয়েন্টটার নাম দিচ্ছি হচ্ছে সি। তো এই বি আর সি তে কি হয়েছে, মোর দেন টু, তিনটা পয়েন্টের তিনটা ব্রাঞ্চের হচ্ছে কানেকশন হয়েছে। সো বি আর সি কে আমরা কি বলবো, বিআরসি কে বলবো আমরা নোড। তো এইভাবে আঁকাটা একটু কেমন হয় না? তো এই জন্য আমরা এরকম স্প্রেড আউট করে আঁকতে পারি। বাট দেখেন এই যে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, মানে অন্য কোনো ব্রাঞ্চ নাই, অন্য কোনো এলিমেন্ট নাই। তো এটা কিন্তু একই পয়েন্ট, জাস্ট আমরা আঁকার সুবিধার্থে একটু ডিস্ট্রিবিউট করে আঁকছি। তো চাইলে আমরা এই জিনিসটা কিভাবে আঁকতে পারতাম, ওই যে নিচে আমি যেভাবে আঁকছিলাম যে এইভাবে আঁকতে পারতাম, এইভাবে আঁকতে পারতাম। তো একটু জাস্ট ডিস্ট্রিবিউট করে এঁকে দিচ্ছি যাতে আমাদের দেখতে জিনিসটা সুন্দর লাগে। আর পরে আমাদের আসলে এই পয়েন্ট গুলা দিয়ে অনেক কাজ করতে হবে, তো সেই জন্য এইভাবে আমরা হচ্ছে এঁকে দিচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি সি পয়েন্টে কিন্তু দেখেন, সি পয়েন্টে কিন্তু চারটা ব্রাঞ্চের কানেকশন হয়েছে। আর একটা জিনিস খেয়াল করছেন কি, এখানে তো তিনটা কানেক্টেড হয়েছে, সি পয়েন্টে কিন্তু এই যে ভোল্টেজ সোর্স, যেটা এই ভোল্টেজ সোর্সে কিন্তু সি পয়েন্টে কানেক্টেড হয়েছে। তো সি পয়েন্টে কানেকশন হয়েছে চারটা ব্রাঞ্চের, বি পয়েন্টে কানেকশন হয়েছে হচ্ছে তিনটা ব্রাঞ্চের। সেখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমার যদি ধরেন এটা আমি একটা পয়েন্ট, এটা নাম দিয়ে দিলাম ধরেন বি। তো সেইখান থেকে আমি যতদূর যাব, অন্য কোনো এলিমেন্ট বা ব্রাঞ্চ নাই, তত পুরাটাই আসলে কি পয়েন্ট, বি পয়েন্ট। ওটা জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য একটু ডিস্ট্রিবিউট করে আঁকা হয়েছে। তাহলে এই যে এই পুরাটাই হচ্ছে আমাদের সি পয়েন্ট, কারণ এই পুরা জায়গার মধ্যে কিন্তু দেখেন অন্য কোনো ব্রাঞ্চ নাই। তাহলে এই পয়েন্টটাকে কি করা হয়েছে, একটু ডিস্ট্রিবিউট করে আঁকা হয়েছে যাতে দেখতে বা বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের এখানে দেখেন তো নোড কয়টা, নোড হচ্ছে তিনটা। ঠিক আছে, তো নোড হচ্ছে, তাহলে বেসিক্যালি আমরা কি করব, একটা সার্কিটে
আমরা বিভিন্ন হচ্ছে নাম্বারিং করব। পয়েন্টগুলোর নাম্বারিং বলতে পয়েন্টগুলোর বিভিন্ন নাম দিব। তো যতগুলো আমরা ইউনিক পয়েন্ট পাবো ততগুলো হচ্ছে আমাদের নোড। হ্যাঁ। তো আপনারা যেমন চাইলে এখানে ধরেন অনেকে এইভাবে চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে ধরেন এইটা তো এ পয়েন্ট, এটা ধরেন বি পয়েন্ট, এটা আমি নাম দিলাম ই পয়েন্ট, এটা নাম দিলাম এফ পয়েন্ট। তো দেখেন বি ই এফ এই তিনটা কিন্তু আসলে একই পয়েন্ট। কেন? কারণ এখানে কিন্তু আসলে অন্য কোনো এলিমেন্ট নাই বা কোনো ব্রাঞ্চ নাই। তো এটা তিনটা আসলে এরা একই পয়েন্ট, আসলে আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে আসছি, সো এরা একটাই পয়েন্ট। তো ধর আমি হইলো, এরপরে ধরেন কেউ বললেন যে আচ্ছা এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা হচ্ছে জি পয়েন্ট। তো দেখেন এই দুইটাকে কিন্তু ডি আর জি বলা যাবে না, কারণ এগুলো আসলে একই পয়েন্ট, মাঝখানে কোনো এলিমেন্ট বা ব্রাঞ্চ নাই। তাহলে আমি কোন একটা এলিমেন্ট বা ব্রাঞ্চ, সরি, কোন একটা পয়েন্ট যদি মার্ক করি এবং সেখান থেকে যতদূর পর্যন্ত কোনো অন্য কোনো আমি হচ্ছে ইয়ে পাবো না, এলিমেন্ট পাবো না, তত দূর পর্যন্ত আসলে একটাই পয়েন্ট, ওই সেম পয়েন্টে আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে রাখছি। তো তাহলে যদি এখানে আমরা ইউনিক পয়েন্ট দেখি, কয়টা ইউনিক পয়েন্ট আমি নাম্বারিং করলাম না, নাম আছে হচ্ছে তিনটা, এ বি সি। তো এখানে নোড আছে হচ্ছে তিনটা। তো তাহলে নোড হচ্ছে কি জিনিস? নোড হচ্ছে আপনার সার্কিটে ইউনিক পয়েন্ট নাম্বার, এইভাবে আমরা একদম সিম্পল। ব্রাঞ্চ হচ্ছে সার্কিটে কয়টা এলিমেন্ট আছে, নোড হচ্ছে সার্কিটে কয়টা ইউনিক পয়েন্ট আছে। ওকে। এই হচ্ছে ব্রাঞ্চ আর নোড, এই দুটো জিনিস খুবই ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। নেক্সট থিং হচ্ছে লুপ। লুপ হচ্ছে যে, এটা মনে রাখবেন, লুপ হচ্ছে কিন্তু কারেন্টের ডিরেকশন না। লুপ হচ্ছে, মনে করেন যে আপনি কোন একটা সার্কিটের উপর দিয়ে হেঁটে বেড়াইতে পারেন। হ্যাঁ, সার্কিটকে আপনি দেখতেছেন, হেঁটে হেঁটে সার্কিট দেখতেছেন। তাহলে আপনি কোন একটা পয়েন্ট থেকে হাঁটা স্টার্ট করলেন, ঘুরে ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসছেন। কিন্তু মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি কোনো এলিমেন্ট বা কোনো নোডকে আপনি ডাবল ক্রস করেন নাই। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা সিম্পল যদি এক্সাম্পল দেখাই, ধরেন এটা হচ্ছে এ। সেটা গ্রিন কালার দিয়ে একটু বোঝা অসুবিধা হবে, আচ্ছা অন্য একটা কালার নিই। হুম। কারণ আপনি এই পয়েন্ট থেকে স্টার্ট করলেন, যাচ্ছেন 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 এদিকে, যাচ্ছেন যাচ্ছেন, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছেন, বি থেকে সি তে আসলেন, সি হয়ে ঘুরে আবার এতে আসলেন। তাহলে দেখেন আপনি কোনো এলিমেন্টকে কিন্তু কি করেন নাই এখানে, ডাবল ক্রস করেন নাই। হ্যাঁ, বা কোনো পয়েন্টকে ঘুরে আবার ওই পয়েন্ট হয়ে ফেরত আসেন, এই পয়েন্ট থেকে বি তে গেছেন, বি থেকে সি তে গেছেন, সি থেকে আবার এতে আসছেন। তো এইটা একটা লুপ। হ্যাঁ, যে আপনি এ থেকে স্টার্ট করছেন, এ থেকে বি তে গেছেন, বি থেকে সি হয়ে আবার এ তে আসছেন, তো এটা একটা লুপ। তো লুপ না এমন একটা এক্সাম্পল দিলে আসলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম হইতো, আপনি এ পয়েন্ট থেকে শুরু করলেন, বি পয়েন্ট হয়ে সি তে গেলেন, আবার উল্টা পাশে ঘুরে আসলেন, তাহলে এবার দেখেন এ থেকে বি হয়ে সি তে গেছেন, আবার বি হয়ে এতে আসছেন, তাহলে বি পয়েন্টটাকে কি করলেন? ডাবল ক্রস করলেন। বা এলিমেন্টের কথা যদি চিন্তা করেন, যে এই যে 3 ওহম যে এলিমেন্টটা ছিল এটাকে কি করছেন? দুইবার ক্রস করছেন। তো এইটা না, আপনি এইভাবে চিন্তা করেন যে কোনো পয়েন্টকে, বি পয়েন্টকে আপনি ডাবল ক্রস করে ফেলছেন, তাহলে এটাকে লুপ বলা যাবে না। তাহলে লুপ হচ্ছে আমি কোন একটা পয়েন্ট থেকে স্টার্ট করব, ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসবো, বাট মাঝখানে কোনো পয়েন্টকে আমি ডাবল ক্রস করব না, তাহলে সেটা হচ্ছে আমার লুপ। তো তাহলে আমরা চলেন এখানে খুঁজে বের করি যে কয়টা লুপ আছে। তো কয়টা লুপ আছে এটা খুঁজে বের করা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনারা ছোট ছোট কয়েকটা আগে পাথ মনে মনে ইমাজিন করেন। দেখেন আমি ফার্স্ট টাইম দেখাই দিচ্ছি, এরপর থেকে আই গেস আপনি ইমাজিন করে নিতে পারবেন নিজের অনেকগুলো। যেমন ধরেন এইখান থেকে এ থেকে ঘুরে এইভাবে আবার এতে আসলাম, এটা একটা লুপ। কয়টা হলো? একটা। এরপর ধরেন আমি এখান থেকে স্টার্ট করলাম, ঘুরে আবার এখানে আসলাম, এটা একটা লুপ। কয়টা হলো? দুইটা। বি থেকে স্টার্ট করে সি হয়ে আবার বিতে আসছি। এইবার ধরেন এইভাবে এই পাশে বি থেকে সি হয়ে আবার বিতে আসছি, তাহলে কয়টা লুপ হইলো? তিনটা লুপ হইলো। হ্যাঁ। আচ্ছা, দেখি আর কোন লুপ পসিবল কি। সবসময় যে এরকম লুপ হইতে হবে এমন কোনো কথা না, আমরা চাইলে একটু বড় লুপ চিন্তা করি। যেমন ধরেন আমি এইখান থেকে স্টার্ট করে এইভাবে আবার আসলাম এখানে, তাহলে কয়টা লুপ হইলো? চারটা। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করি যে আচ্ছা এইখান থেকে স্টার্ট করে একদম প্রথমে যে লুপটা দেখেছিলাম এইভাবে ঘুরে আবার আসলাম, মানে এটা আমি যদিও বাইরে দিছি বাট বেসিক্যালি কি হবে, 5 ওহম, তারপরে এইভাবে এইভাবে ঘুরে এখানে আসবে। তাই লুপ হইলো টোটাল 5টা। আচ্ছা,
আরেকটা হচ্ছে কি হইতে পারে, দেখেন তো আর কোনো লুপ না পসিবল কিনা। স্যার সেকেন্ড আর থার্ড লুপটা মিলে হ্যাঁ, আমরা ওই যে আরেকটা। প্রথমে যে ছোট ছোট তিনটা লুপ নিছিলাম তার সেকেন্ড এন্ড থার্ডটা মিলে কিন্তু আমরা আরেকটা লুপ নিতে পারি। তাহলে টোটাল কয়টা লুপ হইলো? টোটাল লুপ হইলো হচ্ছে 6টা। ঠিক আছে, তাহলে আমরা কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আবার ওই পয়েন্টে আসলাম, এবং কোন মাঝখানে কাউকে আমি ডাবল ক্রস করলাম না। ঠিক আছে, তাই এরকম যতগুলা এরকম পাথ নেওয়া পসিবল ততগুলা হচ্ছে আমার ওখানে লুপ। ওকে, তাহলে এখানে আমাদের লুপ আছে হচ্ছে 6টা। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন, ইফ এ পাথ কন্টেইনস আ ব্রেক ইট ইজ নট এ লুপ। এটা বোঝানোর জন্য আরেকটু আগে যাই। হ্যাঁ, ধরেন আমি এই সার্কিটটাই চিন্তা করলাম, ধরেন আমি এখান থেকে স্টার্ট করলাম, ভালো কথা, এই যে রেজিস্টারটা ক্রস করলাম, তারপর এখানে আসলাম, তাহলে দেখেন এখানে কি আছে, একটা ব্রেক আছে না, মানে মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। তাহলে এই ফাঁকা জায়গার ডিঙ্গায় আমি এখানে এসে একটা লুপ বলে চালাইতে পারবো না। তার মানে মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা লুপ না, তাহলে এখন কিন্তু এখানে কোনো লুপ নাই। ঠিক আছে, মানে কোনো ক্লোজ পাথ নাই। লুপ হচ্ছে একটা ক্লোজ পাথ। হ্যাঁ, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লুপের ডেফিনেশন একটা জিনিস মনে রাখতে হবে, লুপ ইজ আ ক্লোজড পাথ, কোনো ফাঁকা থাকা যাবে না। ওকে, আচ্ছা, যদি লুপ বুঝে যান, মেশ বোঝা হচ্ছে খুবই ইজি। মেশ হচ্ছে দেখেন, আহ এটা হচ্ছে, আবার আমি একটু নিচের ছবিটাই বুঝাই, নিচের ছবিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি তিনটা ছোট ছোট লুপ নিছিলাম, তাই না? আচ্ছা, তিনটা ছোট ছোট লুপ আমি নিই। এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, তিনটা ছোট লুপ নিছিলাম আমি। আচ্ছা দেখেন তো, একটু বড় লুপও নিছিলাম, এই যে এটা একটা লুপ নিছিলাম। আচ্ছা দেখেন তো, আমি প্রথম যে দুটো ছোট লুপ নিছি সেই দুটো ছোট লুপ আসলে কি বড় লুপের ভিতরেই না? তার মানে এই যে বড় যে লুপটা নিলাম এর ভিতরে কি আরো দুইটা লুপ বানানো পসিবল? ওকে, আচ্ছা এটা বাদ দেন, আরেকটা জিনিস চিন্তা করেন। যেমন ধরেন একদম বিশাল সবচেয়ে বড় যে লুপটা নিছিলাম, এই যে এখান থেকে শুরু করে এইখানে, তো দেখেন এই বড় লুপটার ভিতরে আরো ছোট ছোট তিনটা লুপ বানানো পসিবল। তাহলে যদি কখনো এরকম হয় যে একটা লুপের ভিতর আরো লুপ বানানো পসিবল, তো সেটা শুধু একটা লুপ। বাট ছোট লুপগুলোর কথা চিন্তা করেন এবার। এখানে আমি যে ছোট ছোট লুপগুলো নিছিলাম এই লুপগুলোর ভিতরে কিন্তু আর কোনো লুপ নেওয়া পসিবল না। ঠিক আছে, এখানে আর কোনো ইউনিক পাথ নাই, এই ছোট লুপগুলোর ভিতরে আর কোনো পাথ আপনি বানাইতে পারতেছেন না। তো এখন আপনি হয়তো এইভাবে চিন্তা করতে পারেন, স্যার আপনি হচ্ছে যে এখান থেকে স্টার্ট করে এইখান হয়ে এইভাবে আসছেন, আমি তাহলে যদি অন্য পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আসি, লাইক ধরেন আমি এখান থেকে স্টার্ট করে উল্টা দিক দিয়ে ঘুরে আসি। বাট দেখেন এই দুইটা পাথ কিন্তু সেম, এই দুইটা পাথে আপনি সেম এলিমেন্ট গুলাই ক্রস করবেন এক একবার করে। সো এই রেড কালার যেটা পরে দেখালাম এটা কিন্তু কোনো ইউনিক লুপ না। তার মানে আপনি এই যে এই ছোট্ট জায়গাটার মধ্যে এই যে লুপটা নিছেন, এই লুপটার ভিতরে আর কোনো লুপ না পসিবল না। তাহলে এখানে দেখেন এরকম ছোট ছোট তিনটা লুপ আছে যার ভিতরে আর কোনো ডিফারেন্ট কোনো লুপ আপনি নিতে পারবেন না। তো এই লুপ গুলাকে বলা হয় হচ্ছে মেশ। তাহলে এই মেশ ইজ এ লুপ হুইচ ডাজ নট কন্টেইন এনি আদার লুপস উইদিন ইট। যেসব লুপের ভিতরে আর কোনো লুপ নেওয়া পসিবল না তাদেরকে আমরা বলবো হচ্ছে মেশ। তাহলে এখানে যে ছোট তিনটা লুপ যাদের ভিতরে আমরা আর কোনো লুপ নিতে পারতেছিলাম না তাদেরকে আমরা বলবো হচ্ছে মেশ। তাহলে এখানে মেশ কয়টা? মেশ হচ্ছে তিনটা। তো মেশ ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, চাইলে এটা আপনি ইউজ করতে পারেন, বাট আপনার যখন আরো কিছু প্রবলেম সলভ করবেন এটা আসলে আপনাদের লাগবে না। সেটা হচ্ছে মেশ নাম্বার ইজ ইকুয়াল টু ব্রাঞ্চ নাম্বার মাইনাস নোড নাম্বার প্লাস 1। যেমন দেখেন এখানে আমরা ব্রাঞ্চ পাইছিলাম হচ্ছে 5টা, নোড পাইছিলাম হচ্ছে 3টা, সো মেশ কতগুলো হবে? 5 - 3 + 1। তো এটা করলে আপনার ওই 3 পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই মেশ নাম্বারটা কেন ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে এর পরের উইকে একটা টপিক স্টার্ট করব যেটাকে বলা হচ্ছে কেভিএল, কারশফস ভোল্টেজ ল। তো কেভিএল এ হচ্ছে আমাদের কিছু ইকুয়েশন বিল্ড করতে হয়। তো কতগুলা ইকুয়েশন পাবো আমি? যতগুলা হচ্ছে আমার মেশ ততগুলা হচ্ছে আমি ইকুয়েশন পাবো। ঠিক আছে, তো এটাকে বলছে হচ্ছে যতগুলা মেশ ততগুলো আপনি ইন্ডিপেন্ডেন্ট কেভিএল ইকুয়েশন পাবেন। ঠিক আছে, তো তাহলে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমরা বললাম, ব্রাঞ্চ, নোড, লুপ, মেশ। ব্রাঞ্চ তাহলে একটু আমরা একটু সামারাইজ করি, ব্রাঞ্চ হচ্ছে যতগুলো এলিমেন্ট ততগুলো ব্রাঞ্চ।
লুপ, নোড হচ্ছে যতগুলা পয়েন্ট ততগুলো হচ্ছে নোড। লুপ হচ্ছে আমি একটা পয়েন্ট থেকে স্টার্ট করে ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসছি। এটা ক্লোজ পাথ হইতে হবে, মাঝখানে কোনো ব্রেক থাকা যাবে না। আর মেশ হচ্ছে এমন লুপ যার ভিতরে আর কোনো লুপ পসিবল না, সেগুলো হচ্ছে মেশ। আর পরে আমরা যদি এখন রাইট নাও মনে রাখতে হবে না, সেটা হচ্ছে যে যতগুলা হচ্ছে আমাদের মেশ থাকবে ততগুলো আমি কেভিএল ইকুয়েশন পাবো। ওকে। সো এখানে আপনারা ওই লুপ গুলার হচ্ছে ডেসক্রিপশন পড়তে পারবেন যে কোন কোন লুপ হচ্ছে আমরা দেখছি। তো আমরা ওইটাতে ওই ডিসকাশন আছে, এগুলো আপনার স্লাইড থেকে নিজেরা চাইলে দেখে নিতে পারবেন। আমরা হচ্ছে এখন 1 নাম্বার সার্কিটটাই আমরা দেখি যে কতগুলা ব্রাঞ্চ, কতগুলা নোড, মেশ, লুপ, এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, তো প্রথমে আমরা আগে ব্রাঞ্চ খুঁজে বের করি। তাহলে এলিমেন্ট কয়টা? 12 ভোল্ট, 1 ওহম, 8 ওহম, তিনটা হইলো 4 ওহম রেজিস্ট্যান্স, চারটা 5 ওহম রেজিস্ট্যান্স, পাঁচটা 2 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স, ছয়টা। তাহলে এখানে আমার ব্রাঞ্চ হইলো হচ্ছে 1 নম্বরে ছয়টা। নোড কতগুলা? তো নোট বের করার জন্য তাহলে আমরা এখন একটা বেসিক্যালি আমরা আজকে যে জিনিসটা আমি আপনাদের উপর এমফাসাইজ করতে যাচ্ছি সেটা হচ্ছে কতগুলা নোড, এটা ভালো মতো আইডেন্টিফাই করা। তো নোড আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে কি করবো, যে কোনো একটা নোড, এটা একটা নাম দিব, এটা এ। তারপর আমি যে কোনো খুশি যে কোনো একদিকে যাবো, ধরুন আমি ডান দিকে যাচ্ছি, যখন এলিমেন্ট ক্রস করবো, এলিমেন্ট ক্রস করার পর নতুন একটা নাম দিব, বি। তারপর ধরুন আমি এদিকে যাচ্ছি, আর একটা এলিমেন্ট ক্রস করলাম, এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম সি। ছাড় ওইদিকে যাচ্ছি, দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো এলিমেন্ট পাই নাই। তাহলে এই পুরাটাই হচ্ছে আমার সি, যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট পাইনি ততক্ষণ পর্যন্ত একটাই পয়েন্ট। তারপর দেখেন সি থেকে আবার ধরেন এদিকে আসলাম, এলিমেন্ট ক্রস করলাম, নতুন একটা নাম দিলাম ডি। আচ্ছা, তারপর ধরেন আমি এদিকে যাচ্ছি, নতুন কিন্তু কোনো এলিমেন্ট পাইনি, এটাও কিন্তু তাহলে কি পয়েন্ট? ডি পয়েন্ট। আরো এদিকে যাচ্ছি, কোনো এলিমেন্ট পাইনি, এটাও তাহলে কি পয়েন্ট? ডি পয়েন্ট। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কোনো এলিমেন্ট পাইনি, এটাও কি পয়েন্ট? ডি পয়েন্ট। তাহলে এইবার আমরা চেক করব যে আচ্ছা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের কি দুই টার্মিনালের নাম আমরা জানি? তাহলে আমাদের এলিমেন্ট ছিল ছয়টা, প্রত্যেকটার দুই টার্মিনাল আমরা চেক করি। ফার্স্টে আসেন, এই 12 ভোল্ট সোর্স, এক টার্মিনাল এ আরেক টার্মিনাল ডি। 1 ওহম এক টার্মিনাল এ আরেক টার্মিনাল বি। 8 ওহম এক টার্মিনাল বি আরেক টার্মিনাল ডি। 4 ওহম এক টার্মিনাল বি আরেক টার্মিনাল সি। 5 ওহম এক টার্মিনাল সি আরেক টার্মিনাল ডি। 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এক টার্মিনাল সি আরেক টার্মিনাল ডি। তাহলে দেখেন প্রত্যেকটা এলিমেন্টে দুইটা টার্মিনালের নাম আমার জানা আছে। সো আমার নামকরণ বা নাম্বারিং শেষ। তাহলে দেখেন তো টোটাল কয়টা পয়েন্ট পাইলাম আমি? ইউনিক পয়েন্ট পাইছি কিন্তু চারটা, এ বি সি ডি। তাহলে নোড কয়টা? নোড হচ্ছে চারটা। ওকে। তো যদি নোড আর ব্রাঞ্চ নাম্বার জানা থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে মেশ নাম্বার হচ্ছে ইকুয়েশন দিয়ে বলে দিতে পারেন। কিভাবে ইকুয়েশন দিয়ে বলতে পারি আমরা? যে মেশ নাম্বার হচ্ছে ব্রাঞ্চ মাইনাস নোড প্লাস 1। এখানে ব্রাঞ্চ আছে হচ্ছে ছয়টা, নোড আছে হচ্ছে চারটা, 6 - 4 + 1, এটা যদি করেন তাহলে পাবেন হচ্ছে 3। তাহলে আমাদের এখানে মেশ আছে হচ্ছে তিনটা। আচ্ছা, তো এটা তো ফর্মুলা দিয়ে, তো আমরা কি চোখে দেখে কোনো হচ্ছে ইয়া বানাইতে পারি কিনা? চোখে দেখে বলতে পারি কিনা যে কয়টা হচ্ছে মেশ আছে? আমরা কিন্তু চোখে দেখেও বলতে পারি। কিভাবে? একটু এখানে ফাইন্ড আউট করেন তো। এখানে এমন জিওমেট্রিক একটা ফিগার চিন্তা করার ট্রাই করেন যে যার ভিতর অন্য কোনো জিওমেট্রিক ফিগার নাই। বা সহজ কথা আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, দেখেন এখানে কয়টা বক্স বানাইতে পারেন আপনি? এইটা একটা বক্স, এইটা একটা বক্স, এইটা একটা বক্স। দেখেন আমি তিনটা ছোট ছোট বক্স বানাইলাম। তো এই তিনটা বক্সের ভিতর কি অন্য কোনো বক্স পসিবল? দেখেন তো, এই তিনটা বক্সের ভিতর আর কিন্তু কোনো বক্স পসিবল না। বাট দুইটা বক্সের একটা কমন বাহু আছে, এটা বলতে পারেন। বাট এই তিনটা বক্সের ভিতরে আর কোনো বক্স পসিবল না। বাট আমি দেখেন চাইলে কিন্তু এই সার্কিটে আরেকটা বক্স চিন্তা করতে পারতাম, এই যে এরকম একটা বক্স, রেড কালার। বাট এই রেড বক্সের ভিতরে দেখেন কি আরো দুইটা বক্স বানানো সম্ভব। তাহলে দেখেন যে আমার এখানে ইউনিক বক্স আছে তিনটা, যে তিনটা বক্সের ভিতরে আর কোনো বক্স বানানো পসিবল না। তো যতগুলা এরকম ইউনিক বক্স ততগুলা হচ্ছে আপনার মেশ। ওকে। এই জিনিসটা দেখেন তো সেকেন্ড সার্কিটে আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি কিনা? তো বক্স যে সবসময় স্কোয়ার শেপ হবে এমন কোনো কথা নেই। যেমন ধরেন এইটা হচ্ছে আমার একটা ধরেন শেপ বা বক্স, এইটা হচ্ছে আরেকটা শেপ বা আরেকটা বক্স, এইটা হচ্ছে আরেকটা শেপ বা আরেকটা বক্স। তাই এই তিনটা বক্স, তার ভিতর কিন্তু আর কোনো বক্স পসিবল না।
তাহলে আমার সেকেন্ড সার্কিটেও মেশ কয়টা? মেশ হচ্ছে তিনটা। ওকে। লুপ কিন্তু আরো হবে, যেমন ধরেন আমি যদি এরকম একটা লুপ চিন্তা করি বা এরকম আরেকটা বক্স চিন্তা করি, এই বক্সের ভিতর কিন্তু দেখেন আরো দুইটা বক্স পসিবল। ওকে। তাহলে আমরা ইউনিক যতগুলো বক্স, যেই বক্সের ভিতর আর কোনো বক্স পসিবল না, সেগুলাকে আমরা বলবো হচ্ছে মেশ। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড সার্কিটে মেশ কয়টা? সেকেন্ড সার্কিটে মেশ হচ্ছে তিনটা। লুপ কতগুলো এটা আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন যে আচ্ছা এই তিনটা মেশ, মেশ তো মেশ ইজ আ লুপ। ফার্স্ট কথা হচ্ছে মেশ হইতে হলে আগে লুপ হইতে হবে, তাহলে এই তিনটা লুপ, আর কি কি লুপ পসিবল দেখি। এই যে এইটা একটা লুপ, চারটা হইলো। এইটা একটা লুপ, পাঁচটা হইলো। তারপর হচ্ছে আচ্ছা ফার্স্ট আর সেকেন্ডটা মিলে একটা নেই, এই যে ছয়টা। তাহলে কয়টা লুপ নেওয়া পসিবল? ছয়টা লুপ নেওয়া পসিবল। তো লুপ কয়টা এইটা আসলে দেখবেন যে আমাদের পরবর্তী এত বেশি ইম্পর্টেন্ট হবে না, বাট মেশ আইডেন্টিফাই করাটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে কয়টা মেশ, এইটা হচ্ছে চোখে দেখে বুঝতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমাদের হচ্ছে এই যে লাস্ট যে সার্কিটটা, এই লাস্ট সার্কিটে কয়টা মেশ? পাঁচটা। পাঁচটা। এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, সরি এটা বেশি চলে গেছে, এইটা একটা, দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা। লুপ কিন্তু অনেকগুলো পসিবল। হ্যাঁ, লুপ কখনো আপনাদের কাছে আর কি ওইরকম ডিমান্ড থাকবে না যে এরকম বড় যদি সার্কিট থাকে তাহলে কতগুলো লুপ, এটা জানা হবে না, কারণ দেখেন এখানে 15টা লুপ, আসলে তো 15 লুপ খুঁজে বের করা একটু কষ্ট। সো এখন হচ্ছে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এখানে নাম্বার অফ নোডস আর নাম্বার অফ মেশ কয়টা। তো যেহেতু মেশ নাম্বারটা চোখে দেখে বলা যায়, তাহলে আমরা চোখে দেখে আগে মেশ নাম্বারটা বলবো। তাহলে আমরা খুঁজে বের করি বক্স কয়টা, বক্স বানানো পসিবল ইউনিক। একটা বক্স, দুইটা বক্স, আর একটু আগে আমরা দেখলেন কিন্তু বক্স যে সবসময় স্কোয়ার হইতে পারে এমন কোনো কথা নেই। তিনটা বক্স, চারটা বক্স, এই যে একটা বক্স। তাহলে কয়টা বক্স পাইলাম আমরা? পাঁচটা বক্স পাইলাম, রাইট? তাহলে আমাদের এখানে মেশ কয়টা? মেশ হচ্ছে পাঁচটা। তো এখানে অনেক সময় আমরা যেই ভুলটা করে ফেলি মেশ নেওয়ার সময়, সেটা হচ্ছে আমরা অনেক সময় বক্স বক্স করতে করতে এইরকম একটা বক্স নিয়ে ফেলি। বাট এই সবুজ কালার বক্সটার প্রবলেম কি আই গেস বুঝতে পারছেন, যে এই সবুজ বক্সটার ভিতরে আসলে এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, তিনটা বক্স পসিবল আরো। হ্যাঁ, তো এই জন্য কিন্তু আসলে সবুজটাকে আমরা মেশ বলতে পারবো না, এই যে বাইরের যে বড় সবুজটা এটাকে মেশ বলা যাবে না। আচ্ছা, তাহলে এখানে মেশ পাঁচটা বুঝলাম, ভালো কথা। তো এখানে আমাদের নোট কয়টা, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, যে মেশ আমরা বুঝলাম, নোট কয়টা। তো এই জন্য নোট বোঝার জন্য আমি একটু আপাতত মুছে দিচ্ছি। আমি একটু নোট ফাইন্ড আউট করার ট্রাই করি। তাহলে নোট ফাইন্ড আউট করার জন্য কি করবো, যে কোনো একটা পয়েন্টে আমরা কি করবো, একটা নাম দিয়ে দিব। মানে এখানকার নাম দিলাম আমি এ। তো এই এ থেকে যখন উপরের দিকে গেলাম, এখানে আসলাম, এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে বি। এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে সি। তারপর ধরেন এদিকে যাচ্ছি, এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে ডি। এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে ই। এখন পর্যন্ত দেখেন এইদিকেও যদি আমি যাই, নতুন কোন এলিমেন্ট নেই, তো এটা ই। এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে ধরেন এফ। এদিকে ধরেন এখানে আসলাম, এদিকে এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম হচ্ছে ধরেন জি। আচ্ছা, এখানটা নাম দিলাম সি। এলিমেন্ট ক্রস করলাম, নাম দিলাম ধরেন এটা হচ্ছে এইচ। এলিমেন্ট ক্রস করলাম, নতুন একটা নাম দিব। তো আমি যে নামটা দিলাম এতক্ষণ পর্যন্ত, এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে, এবং হিউজ প্রবলেম আছে। কি কি হিউজ প্রবলেম, এটা যদি একটু ফাইন্ড আউট করার ট্রাই করেন, দেখেন আমি এইটার নাম দিছি এ। এই দিকে দেখেন, এই পুরা জায়গাটা পর্যন্ত কিন্তু আমি যদি যাই, এই পুরা জায়গাটা কিন্তু কোনো এলিমেন্ট নাই। আমি যদি এটা নাম দিই এ, এ থেকে আমি ধরেন এদিকে যাচ্ছি, এই পুরা জায়গা পর্যন্ত কিন্তু কোনো এলিমেন্ট নাই। সো ডেফিনেটলি এই পুরা জায়গাটাই হচ্ছে এ পয়েন্ট। আবার আমি এদিকেও যদি যেতে থাকি,
এই পুরা জায়গাটাতেও কিন্তু কোনো এলিমেন্ট নাই। তো এগুলো অন্য কোনো নাম হবে না, জি এফ এগুলো নাম হবে না, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট নাই ততক্ষণ পর্যন্ত এগুলো সব এ পয়েন্ট। আবার দেখেন এইদিকেও যদি যাই, এইদিকেও কোনো এলিমেন্ট নাই, তো এটাও আসলে অন্য কোনো নাম হবে না, এটাও কি হবে, এ হবে। তাহলে বুঝতে পারছেন এ পয়েন্টটা কিন্তু অনেক ডিস্ট্রিবিউট করে আঁকা হয়েছে, কারণ নাইলে এই কানেকশন গুলো এমন হিজিবিজি হয়ে যেত, বোঝা যাইতো না, হ্যাঁ। তাহলে আমি এ থেকে ধরেন যত দূর পর্যন্ত যেতে পারবো কোনো এলিমেন্ট নাই, পুরাটাই হচ্ছে এ পয়েন্ট। তো যেহেতু পুরাটাই এ পয়েন্ট, তো আমরা একটু নামটা আবার আস্তে ধীরে সুস্থে দিই, হ্যাঁ। আচ্ছা এ তাহলে আমরা বুঝলাম তো। আচ্ছা এইদিকে এলিমেন্ট আছে, তো এইদিকে এলিমেন্ট ক্রস করে নাম দিলাম হচ্ছে বি। তো এইদিকে এলিমেন্ট ক্রস করে আমাকে নতুন নাম দিতে হবে না, কারণ অলরেডি ওইটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এটা অলরেডি এ পয়েন্ট। আচ্ছা, তো এখন এইদিকে যদি আসি, হ্যাঁ এইদিকে আবার এলিমেন্ট ক্রস করছি, এটা একটা নাম দেওয়া যায়, এটা নাম দিলাম সি। বা সি থেকে এই এলিমেন্ট ক্রস করে যে নাম দিবেন দরকার নেই, আগে থেকে এই জায়গাটার নাম হয়ে আছে, এটা হচ্ছে এ, আগে থেকে নাম হয়ে আছে। আচ্ছা এবার আমরা অন্যদিকে ফাইন্ড আউট করার ট্রাই করি। আচ্ছা এটা তো এ পয়েন্ট, এখান থেকে যে এলিমেন্ট ক্রস করতেছি এটার যা একটা নাম দিবেন, এটাও কিন্তু দরকার নাই, কারণ দেখেন এটাও কিন্তু কি হয়ে আছে, এইখানেও কিন্তু কোনো এলিমেন্ট নাই। তো এই যে এ হয়ে এদিকে আসলেন, এইখানেও এলিমেন্ট নাই, এই সাইডেও নাই, তো এরাও কিন্তু কি পয়েন্ট, এ পয়েন্ট। তো আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন তো, আমার কি প্রত্যেকটা এলিমেন্টে দুই টার্মিনালের নাম হয়ে গেছে? আমাদের হচ্ছে নাম্বারিং, ধরেন যখন আমার মনে হবে যে আমার নাম্বারিং করা শেষ বা নাম দেওয়া শেষ, তখন আমরা ফাইন্ড আউট করবো যে আমার সবগুলো নাম হয়ে গেছে, মানে সবগুলা এলিমেন্টে আমি দুই টার্মিনালের নাম জানি কিনা। তো সেটা হচ্ছে কিভাবে আমি মেক শিওর করবো যে সবগুলা দুই টার্মিনালের নাম জানি। এটা হচ্ছে কি দিলাম, বি দিলাম। এখানে কি একটা দেখেন বাকি first- আছে? হুম? কেউ কিছু একটা বলছিলেন মনে হয়। একটা একটা দেওয়া বাকি আছে মনে হয় কোনটা না? বলতে পারবেন? একদম উপরে। একদম উপরে, রাইট। আমি 40 কিলো ওহমের যদি দেখি, এক সাইড হচ্ছে এ, বাট এই টার্মিনালটার নাম কি এটা আমি জানি না। সো এটা একটা নাম দিলাম, এ বি সি দেওয়া হয়েছে অলরেডি, ডি দিলাম। তো এবার যদি চেক করেন, আমরা চেক করি আসলে, দেখেন 100 ভোল্ট যেটা, তার এক টার্মিনাল এ আর এক টার্মিনাল বি। 10 ওহমের এক টার্মিনাল বি আর এক টার্মিনাল এ। 20 ওহমের এক টার্মিনাল এ আর এক টার্মিনাল হচ্ছে সি। 4 ভোল্টের এক টার্মিনাল এ আর এক টার্মিনাল সি। 40 ওহমের এক টার্মিনাল এ আর এক টার্মিনাল ডি। 120 ভোল্টের এক টার্মিনাল ডি আর এক টার্মিনাল এ। তো এবার আমার সবগুলাই নাম দেওয়া হয়ে গেছে। তো কয়টা ইউনিক নাম পাইলাম, এ বি সি ডি। তাহলে আমার এখানে নোড হচ্ছে 4টা, ঠিক আছে। তাহলে মেশ 5টা, নোড হচ্ছে 4টা। ওকে। তো এখানে হচ্ছে আপনার ওই যে এইভাবে দেখবেন তো। এখানে আমি যখন দেখলাম যে এটা যখন এ পয়েন্টে মার্ক করে ফেলছে, তাহলে এই পুরাটা আসলে কি হয়ে গেছে, পুরাটা হচ্ছে এ পয়েন্ট, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আপনারা মার্ক করে ফেলবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে 7 নাম্বারটাও বুঝতে পারবেন। তো 7 নাম্বারটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। এটা যদি এ হয়, তাহলে এইটাও এ, এই পুরাটাই হচ্ছে আমার এ। এটা যদি বি হয়, তাহলে এই পুরা রেড জোনটা হচ্ছে আমার বি। এরপর হচ্ছে আপনার বাকি পয়েন্টগুলোর নাম হচ্ছে দিতে থাকেন। ধরেন এটার নাম দিলাম হচ্ছে, এই যে এ থেকে এলিমেন্ট ক্রস করে এখানে আসছে, নাম দিলাম সি। তো এলিমেন্ট ক্রসকে এখানে নতুন নাম দিতে হবে না, কারণ এটা অলরেডি এ, এটা বি হয়ে আছে। তো বাদ গেল কোনটা, দেখেন এই যে এইটা, এই যে 40 ওহমের এক টার্মিনাল হচ্ছে আমার এই যে রেড কালার বি, আর এক টার্মিনাল নাম জানি না, সি যেহেতু অলরেডি ইউজ করে ফেলছি, এটার নাম দিলাম হচ্ছে ডি। তো আরেকটা হচ্ছে তাহলে আমাদের আর কোনটা বাকি গেল, এই যে 50 ওহম যদি দেখি, এক টার্মিনাল হচ্ছে যে ব্ল্যাক এ, আরেক টার্মিনাল নাম জানি না, এটার নাম দিলাম ধরেন হচ্ছে ই। তাহলে এ বি সি ডি ই, তাহলে এখানে নোড আছে হচ্ছে 5টা, হ্যাঁ। তো সেম ওয়েতে আপনার হচ্ছে 8 নাম্বারটার জন্য করবেন, 8 নাম্বারটা সলিউশন দেওয়া আছে, এটা নিজেরা হচ্ছে ট্রাই করবেন। 8 9 এগুলো, 8 9 10 এগুলো নিজেরা ট্রাই করলেই পারবেন, হ্যাঁ। তো আমরা আজকে হচ্ছে একটা আহ ফিনিশ দিয়ে কি শেষ করব। আচ্ছা থাক, এইটা হচ্ছে আজকে আর না পড়ি, এটা যেহেতু আমাদের ইন্টার রিলেটেড, নেক্সট দিন আমাদের পড়াই লাগবে। সো এটা আমরা নেক্সট দিনই পড়বো। সো আপনাদের হচ্ছে মঙ্গলবার, আহ আচ্ছা রেকর্ডিংটা অফ করি আগে।
তাহলে আপনাদের হচ্ছে